এই সিদ্ধান্তটা নেওয়ার পরপরই আসলে এক ধরনের ভয় শঙ্কা বিশেষ করে যারা রপ্তানি করছেন তাদের মধ্যে ছিল। তাদের সেই যুক্তিটাও আপনারা তুলে ধরেছেন, আমি আসব। তবে আমি একটু শুরু থেকে যেতে চাই যে বিতর্কের কারণে যে হয়তো আপনারা ওটা বলার সুযোগ পাননি, সময় সংক্ষিপ্ত, সেটা হচ্ছে যে সকলের জানার জন্য, যেটা জানেন তারপরেও আমি বলছি যে এই যে স্বল্পোন্নত দেশের যে ক্যাটেগরি জাতিসংঘ করে থাকে, তো সেইখানে তিনটা শর্ত আছে আপনারা জানেন। সেটা হচ্ছে যে গ্রস ন্যাশনাল ইনকাম মাথাপিছু, এবং হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, এবং ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স। সো এই 2024 এটার 3 বছর পর পর এটার একটা মানদণ্ড তৈরি করা হয়। 2024-এ যে মাথাপিছু জিএনআই সেটার পরিমাণ হচ্ছে $1306। বাংলাদেশের তো বলেছেন ইতিমধ্যেই যে আমাদের প্রায় $2600-2700। তারপরে হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স HAI যেটা, সেটা 66 অথবা তার উপরে, এবং ইভিআই ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স 32 বা তার কম। তো এটার থেকে এলডিসি থেকে উত্তরণের জন্য যে কোনো দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করলেই উত্তরণ করা যেতে পারে। তবে আবার যদি মাথাপিছু আয় অনেক বেশি হয় তাহলে সেই মাথাপিছু আয়ের এক শর্তটা পূরণ করলেই কিন্তু গ্র্যাজুয়েশন করা সম্ভব হবে। এবং 2024-এর সেটা হচ্ছে যে কেউ যদি কারো কোনো দেশের যদি মাথাপিছু আয় 3918 বা তার বেশি হয় তাহলে সে এই একটা শর্ত পূরণ করেই উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটাতে পারবে। আর আপনারা জানেন যে প্রতি 3 বছর পর পর যে ইউএনের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি তারা রিভিউ করে যে একটা দেশ যখন থেকে তাদেরকে উত্তরণের জন্য নির্বাচন করা হয় তারপর পরপর 3 বছর পরপর রিভিউ হবে 2 বার করে। তো সেই রিভিউতে যদি তাদের এই শর্তগুলি পূরণ করার যেটা হয়েছে সেটা বজায় থাকে তাহলে তারপরে তারা গ্র্যাজুয়েট করবে। এবং বাংলাদেশ 2018 সালে প্রথম এটার জন্য যখন তাদের জন্য রিভিউ করা হয় তখন 2018-তে বাংলাদেশ 3টা শর্তই পূরণ করেছে। 18 সালে সেটা পর্যালোচনা করা হয়েছে, 2021-এ পর্যালোচনা করা হয়েছে, এবং সেই অনুযায়ী আপনারা জানেন যে 2024-এ বাংলাদেশের গ্র্যাজুয়েট করার কথা ছিল, এবং অন্যান্য কয়েকটা দেশও ছিল, নেপাল ইত্যাদি। কিন্তু যেহেতু 2020-এর যে কোভিডের ফলে সারা পৃথিবীর অর্থনীতি একটা ভঙ্গুর অবস্থার মধ্যে গিয়েছিল, তখন জাতিসংঘ থেকে সেটাকে পিছিয়ে 2026 করা হলো, আরও 2 বছর পিছিয়ে দেওয়া হলো। সেখানে নেপাল এবং লাওপিডিয়ার আমাদের সাথে রয়েছে। এখন এই যে যুক্তিগুলো যে বাংলাদেশ উত্তরণ এলডিসি থেকে বের হয়ে যাবে কি যাবে না, এবং এই কিছুদিন এখনো পর্যন্ত আমার ধারণা যে অনেকের মনে, বিশেষ করে রপ্তানিকারকদের মনের মধ্যে রয়েছে যে কিছু যদি পিছানো যেত, এবং তাদের পক্ষ থেকে জোর দাবি এসেছে। আশ্চর্যজনকভাবে যে যখন এটা আগের সরকারের আমলে করা হয়েছিল তারা কিন্তু অনেকেই খুব বোল্ড একটা সাহসী একটা মানে ইমেজ দিয়েছিলেন, হয়তো সেটা চাপের মুখে, কিন্তু ইনসাইড তাদের ভিতরে কিন্তু অনেকেরই সেরকম আশঙ্কা ছিল যে আমরা এই যে চ্যালেঞ্জটা আসবে সেটা মোকাবেলা করতে পারবো কি পারবো না। সেখানে যাচ্ছি যে কি কি চ্যালেঞ্জ এবং কিভাবে উত্তরণ করা যেতে পারে। তার আগে এই যে আমরা উত্তরণ করব, পিছাবো উত্তরণ থেকে, গ্র্যাজুয়েশন থেকে, এটা কি একটা অপশন ছিল নাকি, এবং এটা কি করা যায় কিনা, এবং বাংলাদেশের জন্য সেটা কিনা প্রযোজ্য কিনা। কোনো দেশ যদি সমস্যায় পড়ে তখন সেই গ্র্যাজুয়েশন পেছানোর নিয়ম কিংবা উদাহরণ রয়েছে, এবং তখন কিন্তু যে খুবই একটা অর্থনৈতিক ভঙ্গুরতা দেখা দিল, কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক সমস্যা কিংবা অর্থনৈতিক সংকটের কারণে, আপনারা জানেন যেমন প্যাসিফিক আইল্যান্ডের যে কয়েকটা দেশ, বিশেষ করে দুটো দেশ সিডস যেটা বলে থাকি আমরা, স্মল আইল্যান্ড ডেভেলপিং কান্ট্রি, সেটার মধ্যে ভানুয়াটু এবং কিরিবাতি, এইটার তাদের গ্র্যাজুয়েশন বহুবার পিছিয়েছে। কারণ কি, তারা কিন্তু পরিবেশের কারণে, ক্লাইমেট চেঞ্জের উপরে অনেক ভালনারেবল, ক্লাইমেট চেঞ্জের কারণে, এবং তাদের সেই ভালনারেবিলিটির কারণে তারা বারবার তাদের এইটা গ্র্যাজুয়েশনটা পিছিয়েছে, যদিও তারা পার ক্যাপিটা জিএনআই দিয়ে তারা অনেকখানি অর্জন করতে পেরেছিল ক্রাইটেরিয়াটা, তো সেটা তারা পিছিয়েই যাচ্ছে। আবার আমাদের এই মালদ্বীপসের একটা উদাহরণ 2005 সালে, সেটাও কিন্তু জাতিসংঘ তারা সিদ্ধান্ত নিয়েছিল যে পিছিয়ে 2011-তে তারা এটা গ্র্যাজুয়েট করেছে।
নেপালের ক্ষেত্রে নেপালও যখন 2021-এ 2015-তে সিদ্ধান্ত হয়েছিল যে 2021-এ তারা গ্র্যাজুয়েট করবে, কিন্তু নেপালের ক্ষেত্রে আমরা জানি যে একটা বিরাট একটা ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পের কারণে তাদের অর্থনীতি লণ্ডভণ্ড হয়ে গেছিল, তখন তাদেরকেও পিছিয়ে আরও সময় দেওয়া হয়েছে, তাদেরটা পেছানো হয়েছে বাংলাদেশের সাথে। 2024 প্রথমে, তারপর 2026-এ তারা গ্র্যাজুয়েট করবে। আর আরও দেশ আছে, যেমন ধরেন সলোমন আইল্যান্ড, সেইটা কিন্তু 2023-এ গ্র্যাজুয়েট করার কথা, সেটা পেছানো হয়েছে 2027 পর্যন্ত। অ্যাঙ্গোলা অ্যানাদার কান্ট্রি 2021-এর ফেব্রুয়ারিতে কথা ছিল, কিন্তু এটাও পেছানো হবে কারণ তাদের একটা অর্থনৈতিক ভঙ্গুরতা। এখন বাংলাদেশ যদি পেছাতে চায় তাহলে তার যুক্তিটা কি? বাংলাদেশ তো 3টা ক্ষেত্রেই মাথাপিছু জিএনআই, এইচএআই, ইভিআই 3টা শর্তই বারবার 6 বছর ধরে একটানা সেটা পূরণ করতে পেরেছে। এখন যদি বাংলাদেশকে পিছানোর কথা যুক্তি আনতে হয়, তাহলে এমন একটা যুক্তি আনতে হবে যে এমন কোনো সমস্যা হয়েছে, সেটা রাজনৈতিক হোক, প্রাকৃতিক হোক, কিংবা বৈশ্বিক অর্থনৈতিক সংকট বা বহির সংকটের কারণে আমাদের অর্থনীতি এতই ক্ষতিগ্রস্ত হয়েছে যে আমরা আমাদের যে অবস্থা ছিল সেখান থেকে একটা ধপ করে নেমে গিয়েছি, সেই যুক্তিটা আনতে হবে। সেটা খুব একটা কঠিন, সেটার জন্যই হয়তো বা সরকার বলছিল যে তারা চাইবে, কিন্তু দেখা গেল যে আসলে আমাদের যে তথ্যগুলো, যেগুলো আগের সরকারের আমলে যে মাসাজড একটা তথ্য, ফাজ করা হয়েছে তথ্যগুলো, সেগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে সেটা যদি কমানো হয়, তারপরেও কিন্তু আমাদের এই ক্রাইটেরিয়া থাকবে। মনে রাখতে হবে যে আমাদের 3টা ক্রাইটেরিয়া পূরণ করা হয়েছে, তো সুতরাং 2টো ক্রাইটেরিয়া পূরণ করা আমাদের পক্ষে এই পর্যায়েও সম্ভব হবে। তো সেই জন্য এই যুক্তিগুলা দিতে হলে খুব প্রস্তুতির দরকার ছিল, সেটা হয়তো সরকার নিচ্ছিলেন কিনা জানি না, কিন্তু এখন তো তারা সেটার থেকে সরে এসেছে। এবং সরে আসার ফলে আমরা কি হচ্ছে, আপনারা আলোচনায় বলেছেন যে এলডিসি থেকে কেন আমরা অনেকেই সরে আসতে চাচ্ছি না, উত্তরণ ঘটাতে চাচ্ছি না। কারণ যে সমস্ত সুবিধাগুলি পাই আমরা, প্রথমেই হচ্ছে প্রিফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস। এই প্রিফারেন্সিয়াল অ্যাক্সেসের কারণে আমরা বিশ্বের প্রায় অনেকগুলো দেশে, প্রায় সবগুলো উন্নত উন্নয়নশীল দেশ থেকে আমরা যে বাজার সুবিধা পাই, শুল্কমুক্ত কোটামুক্ত বাজার সুবিধা, ডিউটি ফ্রি কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস যেটা পাই, তার কারণে কিন্তু আমাদের এই পণ্য রপ্তানি করা সহজ হয়, বিশেষ করে আমাদের তৈরি পোশাক শিল্প। এবং এটা তো অন্যান্য স্বল্পোন্নত দেশও পেয়ে থাকে, কিন্তু সব স্বল্পোন্নত দেশের তুলনায় বাংলাদেশের কিন্তু সক্ষমতাটা অনেক বেশি। এই শুল্কমুক্ত কোটামুক্ত বাজার সুবিধাটা বাংলাদেশই সবচেয়ে বেশি ব্যবহার করতে পেরেছে। এবং ইউরোপিয়ান মার্কেটে আপনারা জানেন যে প্রায় সব পণ্যই, এভরিথিং বাট আর্মস, এইটার ইবিএর অধীনে যে জিএসপি সুবিধাটা পাওয়া হয়, প্রায় সব পণ্যের ক্ষেত্রেই তারা বাংলাদেশ পেয়ে থাকে। আর ওভারঅল সারা অন্যান্য যে সমস্ত দেশ দিয়ে থাকে, সব মিলিয়ে বাংলাদেশ আসলে রপ্তানির ক্ষেত্রে 70% উপরে এই ডিউটি ফ্রি কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেসটা পেয়ে থাকে। এবং সেই কারণেই যদি এটা উঠে যায়, বাংলাদেশে অনেক হিসাব করা হয়েছে, কোনো হিসাবে দেখা গেছে বছরে $8 বিলিয়ন আমাদের ক্ষতি হবে। বিশ্ব বাণিজ্য সংস্থাও WTO 2020 সালে একটা হিসাব করেছে, তারা বলেছে 12টি দেশ যেগুলো এই গ্র্যাজুয়েট করছে এই আগামী কয়েক বছরের মধ্যে, তাদের একটা হিসাব করেছে যে তাদের তারা যদি গ্র্যাজুয়েট করে যায় তাহলে কি ধরনের ক্ষতি হবে, যে লসটা হবে, সেই লসটার যতটা লস হবে সেই লসের কিন্তু প্রায় 90%ই বাংলাদেশের হবে। অর্থাৎ তার মানে যেটা আমি বললাম যে সুবিধাটা কিন্তু বাংলাদেশ সবচেয়ে বেশি নিতে পেরেছে। আমাদের তৈরি পোশাক শিল্পের রপ্তানিকারকরা, উদ্যোক্তা, কর্মীরা, তাদেরকে ধন্যবাদ দিতে হয় সেই জন্য যে তারা সেই সুবিধাটা নিতে পেরেছে। আর আরেকটা বিষয় অনেকেই বলেছেন যে ট্রিপস, ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের ক্ষেত্রে সেটা একটা বিরাট, ওটার অধীনে যে ওষুধ, আমরা যে স্বল্প মূল্যে ওষুধ পাই, পেটেন্ট করতে হয় না, এই সুবিধাটা চলে গেলে আমাদের যে স্বাস্থ্য খাত, এমনিতেই স্বাস্থ্য খাতের অবস্থা ভালো না, এবং আমাদের যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার আপনারা জানেন যে 100 টাকা যদি আমি খরচ করি তাহলে 75 টাকায় আমার নিজের পকেট থেকে, সরকার থেকে বাকি মাত্র 25 টাকা। তো এবং তারপরে অন্যান্য গভর্নেন্স রিলেটেড স্বাস্থ্য খাতের অনেক সমস্যা রয়েছে। তারপরে যদি এই ওষুধের দাম বেড়ে যায় তাহলে আমাদের
এই রোগ প্রতিরোধ করা স্বাস্থ্য ব্যবস্থা কি অবস্থায় যাবে আমরা অনুমান করতে পারি, সেটা আমাদের উপর একটা বিরাট সেটব্যাক হবে, সেটি একটি। এছাড়াও আরও রয়েছে, যেমন আমরা অনেক ধরনের প্রযুক্তি ব্যবহার করি, প্রযুক্তির লাইসেন্স ছাড়া অনলাইন অ্যাপ ব্যবহার করি, গান শুনি, বিভিন্ন কিছু ডাউনলোড করি, তো আমরা ফ্রিতে পাচ্ছি, সেটাও সেই সুবিধাটাও থাকবে না, যেটা কিনা বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থার উপর একটা বিরাট আঘাত করবে। আমাদেরকে কিনতে হবে বিভিন্ন ধরনের অ্যাপ, তো সেটার খরচও বেড়ে যাবে। এবং আরেকটা বিষয় রয়েছে যে এলডিসির জন্য একটা টেকনোলজি ব্যাংকও রয়েছে, যে এলডিসিতে প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের সুবিধা পাবে, সেটাও রয়েছে। এছাড়া আরেকটা হচ্ছে এইড ফর ট্রেড। আমরা তো বলি যে আমাদের স্বল্পোন্নত দেশগুলো, অনেকগুলোই দেশই এইডের উপরে, বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল, কিন্তু সেটা থেকে বেরিয়ে এসে সাহায্যের মধ্যে না থেকে বাণিজ্যের মধ্য দিয়ে আমরা অর্থনৈতিক উন্নয়ন করব। বাংলাদেশ যেটা করতে পেরেছে, যে বাংলাদেশ কিন্তু সাহায্য, বিদেশি সাহায্য থেকে ট্রানজিশন করে আমরা এখন একটা বাণিজ্য নির্ভর অর্থনীতি হয়েছি, সাহায্য নির্ভর থেকে বাণিজ্য নির্ভর অর্থনীতি হয়েছি। সেই রকম যাতে হতে পারি অন্যান্য দেশও এবং বাংলাদেশ আরও বেশি করে, সেই জন্য একটা ফান্ড রয়েছে এইড ফর ট্রেড, সেই সুবিধাটাও কিন্তু আমাদের জন্য রয়েছে এলডিসির জন্য। সেটা থাকবে না, সেটা অবশ্য থাকবে হয়তোবা, কারণ এটা ডেভেলপিং কান্ট্রিজের জন্যও প্রযোজ্য। আর আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমরা অনেক সময় শুধু বাণিজ্য নিয়েই ব্যস্ত থাকি, বাণিজ্য অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু কনসেশনাল ফান্ড আপনারা কেউ কেউ বলেছেন, আমরা যে বিভিন্ন দেশ থেকে ঋণ নিয়ে থাকি, আগে আমরা অনেক বেশি গ্র্যান্ট পেতাম, এখন গ্র্যান্টের পরিমাণ কমে গেছে, লোন পাই, কিন্তু সেটা অনেক সময় কনসেশনাল, সুদের হারটা কম থাকে এবং পে ব্যাক পিরিয়ড, গ্রেস পিরিয়ড অনেক লম্বা থাকে, সেটা কিন্তু আর থাকবে না। সেই সুবিধাটা আমাদেরকে কমার্শিয়াল রেটে আন্তর্জাতিক বাজার থেকে ঋণ নিতে হবে, এবং যখন আমাদেরকে সেই ঋণটা নিতে হবে তখন কিন্তু আমাদের অর্থনৈতিক সক্ষমতাটা খুবই জরুরি হবে। আপনারা জানেন ইতিমধ্যেই যে মুডিজ এর আগেও কিন্তু ঋণমান তারা কমিয়েছে, আরও অন্যান্য ক্রেডিট রেটিং এজেন্সিগুলো, এখন আবার আমরা সম্প্রতি দেখলাম মুডিজও কমিয়েছে। এইরকম ক্রেডিট রেটিং সংস্থাগুলোর তারা কিভাবে বাংলাদেশের ঋণ মানটাকে কিভাবে দেখে, অর্থাৎ বাংলাদেশের ঋণ দেওয়ার, ফেরত দেওয়ার সক্ষমতাটা কতখানি, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাটা কতখানি, অর্থনৈতিক ভিত্তিটা কতখানি, এই সমস্ত ফ্যাক্টরগুলি কিন্তু এই আপনার বাণিজ্যিকভাবে ঋণ পেতে হলে এগুলো বিবেচনায় আসবে। সেই জন্য সেই প্রস্তুতিটাও দরকার, সেটা চলে যাবে। এখন আমরা যে আরএমডির ক্ষেত্রে তৈরি পোশাক শিল্পের জন্য ইউরোপীয় ইউনিয়ন, ইউকে, তারপরে কানাডা, এই সমস্ত দেশ থেকে কিন্তু যে পরিমাণ আমরা, এবং এমনকি জাপান, এই সমস্ত দেশে যে আমরা পণ্য পাঠাই জিএসপির অধীনে, এগুলো যদি না হয়, আমি বলেছি একটু আগে যে প্রায় $8 বিলিয়ন ক্ষতি হতে পারে, সেটার হিসাবও রয়েছে বছরে। কারণ কি, এই তাদের কিন্তু এই শুল্কটার হার তো অনেক বেশি, আপনারা জানেন 10 থেকে 15%, তখন এটা আমরা দেই না। তো যখন আমাদের দিতে হবে তখন তো কী পরিমাণ এটা এক্সপেন্সিভ হয়ে যাবে আমাদের জন্য। ইয়েটা একজন বলেছেন ক্লাইমেট ফান্ডের কথা, সেখানেও কিছু কিছু ক্লাইমেট ফান্ড আমাদের হাত ছাড়া হয়ে যাবে, অন্যান্য ক্ষেত্রে পাওয়া যাবে। সুতরাং অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে এইগুলো আজকে হোক, পিছালেও বা কতদিন পর্যন্ত, আজকে হোক কালকে হোক, এই সমস্ত ক্ষেত্রে আমাদের প্রস্তুতিটা নিতে হবে। আমরা যখন দেখেন, এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আর ডেফার করব না, আমরা কিন্তু এরকম ডেফার করব, আজকে বলছি ডেফার করব না, আবার বলছি চাইবো আমরা, কিন্তু আমাদের যে আরও দুটো দেশ আমাদের সাথে গ্র্যাজুয়েট করবে, নেপাল এবং লাওপিডিয়ার, তারা কিন্তু এই ডেফারমেন্টের মধ্যে নাই, তারা নিজেরা প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যেই, এবং গ্র্যাজুয়েট করার জন্য তারা নিজেরা প্রস্তুতি নিচ্ছে। এবং আমাদের আরও দক্ষিণ এশিয়ার মধ্যে আরেকটি দেশ ভুটান, তারা যে 2023-এ গ্র্যাজুয়েট করেছে, তারাও কিন্তু এইরকম পিছানো ডেফারমেন্ট চায়নি। আমরা যদি চাইতাম তাহলে কি হতো, আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে আর কোনটা দেশ রয়েছে? একমাত্র আফগানিস্তান এলডিসি রয়ে যেত আমাদের সাথে, যদি আমরা পেতামও চেয়ে। তো সুতরাং এখন আফগানিস্তান তো একটা যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি, বহু বছর থেকে যুদ্ধ চলছে। সুতরাং আমরা কি তাদের কাতারে থাকব, নাকি আমরা আমাদের নেপাল, লাওপিডিয়ার, ভুটান, আমাদের দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে এগিয়ে গেছে, তো তাদের ওখানে যাব? এটাও একটা প্রশ্ন। সুতরাং ভালো মন্দ দুটোই রয়েছে,
এখন যেহেতু আমরা ধরে নিচ্ছি যে বাংলাদেশ এখন এই উত্তরণটাকে মোকাবেলা করবে, তাহলে তাদের প্রস্তুতিটা কি? প্রস্তুতি বেশ কিছু নেওয়া হচ্ছে, সেটা আপনারা বলেছেন যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজির অধীনে কমিটি করা হয়েছে, কমিটিগুলো তারা কাজ করছে। কিন্তু এই কাজগুলোর মূল বিষয়টা কি? আমরা কিভাবে চাই যে এই যে একটা ধাক্কা আসবে গ্র্যাজুয়েশন করলে, তো সেই গ্র্যাজুয়েশনটা যাতে কিনা মসৃণ হয় এবং টেকসই হয়। আমরা হয়তো 1 বছর কিছুটা ভালো থাকলাম, এখন অনেকেই আমাদেরকে সাহায্য দিচ্ছে, তাই হয়তো 1 বছর 2 বছর ভালো থাকলাম, কিন্তু পরবর্তীতে 5 বছর 10 বছর থেকে ধরে আমরা আমাদের অর্থনৈতিক অবস্থাটা একই রকমভাবে শক্তিশালী থাকবো কিনা, সেটাই হচ্ছে বিষয়। সেজন্যই বলা হচ্ছে স্মুথ অ্যান্ড সাস্টেনেবল ট্রানজিশন। শুধুমাত্র ট্রানজিশন হলেই হলো না। তো সেটার জন্য যেটা করার দরকার, আপনারা অনেকেই বলেছেন বাণিজ্য নীতি। এই বাণিজ্য নীতিটা কেমন করতে হবে, প্রণোদনা। আমাদের এখানে মিস্টার কিরণ বলেছেন যে এই যে প্রণোদনা, সাবসিডি, বিভিন্ন ধরনের সহযোগিতা করা হয়ে থাকে বিশেষ খাতকে, এগুলোকে পুনর্বিবেচনা করতে হবে। এবং আমদানি শুল্ক, আমরা কিন্তু আমাদের ট্যাক্স কাঠামো, কর কাঠামোর মধ্যে আমরা তো পরোক্ষ করের উপর নির্ভরশীল প্রত্যক্ষ করের চাইতে, এবং সেখানে আবার আমদানি শুল্কটা একটা বিরাট আমাদের করের আয়ের উৎস। কিন্তু এই আমদানি শুল্কটা কিন্তু আমরা আর দিতে পারবো না যখন আমরা গ্র্যাজুয়েট করবো যাব। এখন আমরা আমদানি শুল্ক বসায় একটা দেশ থেকে আসে, এবং মনে করেন যারা আমাদের শুল্ক সুবিধা দিচ্ছে তাদের পণ্য আমাদের দেশে আনতে গেলে আমরা শুল্ক বসাই, তাদের দেশে আমরা শুল্ক ছাড় পাই, কারণ আমরা এলডিসি, নন রেসিপ্রোসিটি। এই নন রেসিপ্রোসিটি ফেসিলিটিটা তো আর থাকবে না। আমি যদি শুল্ক বসাই, আমার পণ্যের জন্য সে শুল্ক বসাবে, ওই রকম একটা অবস্থা হবে। তো সেটার জন্য কি আমরা সুবিধা নিয়েছি? এই যে বিভিন্ন শুল্ক ছাড় দেওয়া হচ্ছে, একদিকে আমদানিকৃত পণ্যের উপর শুল্ক দিচ্ছি, আবার অনেকে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরকে তো এই যে শুল্কের কথা বলছি, শুল্ক কাঠামোটা আমাদের এই যে পরোক্ষ করের উপর নির্ভরশীলতার কারণে আমদানি শুল্কের উপর একটা বিরাট আমাদের নির্ভর করতে হয়। কিন্তু আমরা যখন অন্য দেশে রপ্তানি করতে যাব, তখন কিন্তু এলডিসি হয়ে যাওয়ার পরে তখন আমরা যদি যে তাদের পণ্যের উপর শুল্ক বসালে, তারাও আমাদের পণ্যের উপর শুল্ক বসাবে, নন রেসিপ্রোসিটি ফেসিলিটিটা আর থাকবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে যারা রপ্তানি করে থাকেন তাদের যে প্রণোদনা, ছাড়, শুল্ক ছাড়টা শুধু রপ্তানি না, যারা দেশের মধ্যেও আছেন বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্যকে এই যে শুল্ক ছাড় দেওয়ার যে সংস্কৃতি, বছরের পর বছর একটা শিল্প যখন আপনার শুরু করে, তখন তার প্রাথমিক পর্যায়ে ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি যখন থাকে, তখন তাকে আপনি কিছুদিন শুল্ক ছাড়, বিভিন্ন সুযোগ সুবিধা দিতে পারেন। সেটা একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে 3 বছর 5 বছর, তারপরে কাট অফ। বছরের পর বছর অনন্তকাল ধরে কিন্তু সেই শুল্ক ছাড়টা থাকার একেবারেই উচিত না, কিন্তু সেটা দেওয়া হচ্ছে। এটা আমাদেরকে বদ্ধ করতে হবে। এবং কিছুদিন আগে বিভিন্ন কোথায় শুল্ক ছাড় দেওয়া হচ্ছে, সেগুলো যদি না দেওয়া হয় আমরা কতখানি লাভ ইন দ্য সেন্স যে আমাদের কর আদায় কতখানি বাড়বে, সেটারও কিন্তু হিসাব করা হচ্ছে এটা থেকে। অর্থাৎ পুরো কর কাঠামো, বাণিজ্য নীতি, ট্যারিফ ইত্যাদির একটা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করতে হবে। একটা বিষয় যে হ্যাঁ, আমাদেরকে গ্র্যাজুয়েশনের পরেও কিন্তু একটা গ্রেস পিরিয়ড পাওয়া যায়। ইউরোপীয় ইউনিয়ন, তারপর যুক্তরাজ্য, তারা 3 বছর দিয়েছে যে গ্রেস পিরিয়ড। 3 বছর পরেও 2026-এরও পরে 2029 সাল পর্যন্ত এলডিসির যে সুযোগ সুবিধাগুলি, সেগুলি আমরা পেতে থাকবো। কিন্তু 3 বছর খুব একটা বেশি সময় না, খুবই দ্রুত একটা প্রস্তুতির জন্য। আমরা যা দেখতে পাচ্ছি এখনো খুব পর্যন্ত তেমন কোনো প্রস্তুতিই নেওয়া হয়নি। আমরা ওই একই মনে করা হয়েছিল হয়তো বা যে এটা পিছানোর চেষ্টা করা হবে ইত্যাদি, কিন্তু সেই কারণে প্রস্তুতিই নেওয়া হয়নি। এখন যদি প্রস্তুতি এখন খুবই জোরে সোরে এই 25 সালের প্রায় মাঝামাঝি এসে গেছে, এবং 2026-এর নভেম্বর, 24শে নভেম্বর 2026 আমরা গ্র্যাজুয়েট করব। খুব একটা সময় নাই। তারপরে 3 বছরও যদি ধরি,
5 বছর 4-5 বছর সময় কিন্তু খুব একটা বেশি নয়। এই যে আমাদের ব্যাড প্র্যাকটিসগুলা, কিছু কিছু ভালোগুলা যদি আবার বেশি দিন যেটা অপব্যবহার করা হয় তখন কিন্তু একটা ব্যাড প্র্যাকটিস হয়ে যায়, সেটাই কিন্তু আমাদের হয়েছে। সেটার থেকে আমরা প্রস্তুতিগুলো নিতে হবে। ট্রিপসের ক্ষেত্রে সেরকম, ওষুধ শিল্পের ক্ষেত্রে আমরা আরও কিভাবে এটা কম্পিটিটিভভাবে উৎপাদনশীলতা বাড়িয়ে কিভাবে এটাকে মূল্যটা ঠিক রাখতে পারি, অর্থাৎ আয়ত্তের মধ্যে রাখতে পারি। তেমনিভাবে তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রেও আমাদের দক্ষতা বাড়ানো, উৎপাদনশীলতা বাড়িয়ে আমাদের প্রতিযোগী সক্ষম হতে হবে, এটাই খুব গুরুত্বপূর্ণ। এবং সেই ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রেড ফেসিলিটেশন। অর্থাৎ আমরা যদি এই যে আমাদের কাস্টমস ক্লিয়ারেন্স, আমাদের অবকাঠামো, রাস্তাঘাট, বিদ্যুৎ, আমাদের পোর্ট ইত্যাদি সুযোগ সুবিধা যদি আমরা আরও উন্নত না করি, তাহলে তো আমাদের ব্যবসা বাণিজ্যের খরচ, ট্রেড কস্ট এগুলি বেড়ে যাবে। তো সুতরাং ট্রেড ফেসিলিটেশনও এখানে খুব গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় যে উত্তরণের পরেও 2029-এর পরেও আমরা কিছু সুবিধা হয়তো পাবো, যেটা জিএসপি প্লাস, জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স প্লাস, এইটার অধীনে বলা হচ্ছে অনেকে ইউ জিএসপি প্লাস স্কিম। কিন্তু সেই স্কিমটার যে স্ট্রিনজেন্ট কমপ্লায়েন্স, সেইগুলো পূরণ করার জন্য আমাদের কি প্রস্তুতি, সেখানে আপনার সমস্ত ধরনের কমপ্লায়েন্স, সেখানে পরিবেশগত কমপ্লায়েন্স, সেখানে মানব অধিকার, শ্রম অধিকার, নারী অধিকার ইত্যাদি সমস্ত ধরনের কমপ্লায়েন্স আমাদের পরিপালন করতে হবে। সেখানে আমাদের অনেক গ্যাপ রয়ে গেছে এখনও আমাদের প্রস্তুতির জন্য, সেটা আমরা শুনেছি বিতার্কিকদের কাছ থেকে। তো এখন আরেকটা বিষয় হচ্ছে যে বাণিজ্যের ক্ষেত্রে রাতারাতি আমরা প্রতিযোগী সক্ষম হতে পারবো না, কিছুটা সময় লাগবে। কিন্তু তার বাইরেও আরও কতগুলি বিষয় রয়েছে। আমরা দক্ষতা, উৎপাদনশীলতা বাড়িয়ে খরচ কমানোর দিকে অবশ্যই মন দেব, কিন্তু তারপরেও তার বাইরে যে কতগুলো রয়েছে, যে বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট, আঞ্চলিক বাণিজ্য চুক্তি, সেইগুলোর মধ্যে আমাদের যেতে হবে। এখন আমরা দেখছি যে বিভিন্ন দেশ, যেহেতু বিশ্ব বাণিজ্য সংস্থার WTO একটা ডিসফাংশনাল হয়ে আছে, সেটার অধীনে আর কেউ বিভিন্ন ধরনের চুক্তি করছে না, বাইল্যাটারালি যাচ্ছে। আবার বিভিন্ন নিজেরা প্লুরিল্যাটারাল হয়েও নিজেরা অনেক দেশ একসাথে করে বিভিন্ন ধরনের চুক্তি করছে। আমাদের সেই ধরনের চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, অর্থাৎ সেপা, যেটা এই সেপাগুলোতে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি। সেপাগুলোতে অংশগ্রহণ করার জন্যও কিন্তু একটা প্রস্তুতি, সেই প্রস্তুতিটাও ওই যে প্রস্তুতিগুলো বললাম, যে আমাদের বাণিজ্য নীতি, আমাদের প্রণোদনা, আমাদের শুল্ক ইত্যাদি রেশনালাইজ করা, এগুলো স্ক্রুটিনাইজ করে এগুলিকে অ্যালাইন করা, আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ করার জন্য সেই ধরনের প্রস্তুতি নিতে হবে। সেপা অংশগ্রহণ করা কিংবা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এগুলো বিভিন্ন দেশের সাথে অনেকেই করছে। এবং আমাদের যে প্রতিযোগী দেশগুলো, আমাদের প্রতিবেশী কিংবা আমাদের অন্যান্য বৃহত্তর এশিয়ার মধ্যে যে সমস্ত দেশগুলো রয়েছে, ইন্ডিয়া, পাকিস্তান, ভিয়েতনাম, চায়না, কম্বোডিয়া, তারা কিন্তু বিভিন্ন ধরনের সেপার মধ্যে তারা আছে। এবং এই সেপার মধ্যে থেকে তারা বিভিন্ন ধরনের প্রেফারেন্সিয়াল অ্যারেঞ্জমেন্ট পাচ্ছে। তারা কিন্তু ওই